আসসালামু আলাইকুম। আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে এসেছি। ছোট বন্ধুরা, তোমাদের জন্য আমরা আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের শেষের দিকে আমরা একটা টপিক পড়ি, সেটা হচ্ছে এন্ট্রপি। তো এই এন্ট্রপির আমরা অনেকেই প্রথম দিকে জিনিসগুলো খুব ভালো মতো জানলেও এন্ট্রপির সাথে যে 19-এর একটা টপিক ক্যালোরিমিতির একটা বড় সম্পর্ক রয়েছে, অনেকেই আমরা সেটা জানি না। এবং ক্যালোরিমিতি কেন প্রয়োজন সেটা জানার আগে আমরা এন্ট্রপি সম্পর্কে মোটামুটি যারা ধারণা রেখেছি তাদের জন্য ক্লাসটা বেশি সহায়ক। যারা একদমই এন্ট্রপি পড়নি তাদের জন্য এই জিনিসটা পড়তে একটু কিছুটা কঠিন হবে। তাই সবার কাছে অনুরোধ, অবশ্যই এন্ট্রপির একটু বেসিক ধারণা রেখে তারপরে এই ক্লাসটা শুরু করা। তো এই সকল কিছু শুরু করার আগে নবম দশম শ্রেণীতে তোমাদের যে তাপ ও তাপমাত্রা টাইপের একটা অধ্যায় ছিল যেখানে ক্যালোরিমিতি পড়ানো হতো, সে অধ্যায়টা অনেকেই পড়ে আসো নাই। তো পড়ে না আসার কারণে অনেকেই ক্যালোরিমিতি সম্পর্কে ধারণা রাখো না। অনেকে আপেক্ষিক তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ, লেটেন্ট হিট অফ ফ্রিজিং এবং লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন অনেকে জানো না। সলিডিফিকেশন, কন্ডেনসেশন, এগুলো অনেকেই, ঘনীভবন, হিমায়ন, এগুলো অনেকে পড়ে আসো নাই। এবং চূড়ান্ত তাপমাত্রা কীভাবে নির্ণয় করা যায় সেটা অনেকে জানো না। তাপমাত্রার বিভিন্ন সূত্রগুলো তোমরা জানো না। তাপমাত্রা পরিবর্তনের কারণে কীভাবে তাপশক্তি নির্গত হয় বা গৃহীত হয়, এবং মানে স্টেট চেঞ্জ বা অবস্থার পরিবর্তনের কারণে কিভাবে তাপমাত্রা গৃহীত বা ত্যাগ হতে পারে সেটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তো সেটা সম্পর্কে ধারণা দিয়েই আমরা আজকের এই টপিকটা শুরু করতে যাচ্ছি। তো আচ্ছা, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অবস্থার পরিবর্তনের কারণে যে তাপশক্তিটা সৃষ্টি হয় সেটা গৃহীত হতে পারে, বর্জিত হতে পারে। সেটা কিভাবে নির্ণয় করে বা সেটা সূত্রটা কি সেটা এখন আমরা দেখব। তো তার জন্য প্রথমে আগে আমাদের জানতে হবে অবস্থার পরিবর্তন বলতে আসলে কাকে বলে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে একটু বুঝতে হবে যে এই যে স্টেট চেঞ্জ বা অবস্থার পরিবর্তন অনেকেই আমরা জিনিসটা ধরতে পারছি না এখনও। তারপরেও যারা ধরতে পারছি না তাদের জন্য আমি একটু রিপিট করি, আমার পক্ষ থেকে আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। একবার চিন্তা করো, মনে করো তোমার কাছে একটা ঘড়ি আছে, ঘড়িতে ঘন্টার কাঁটা আছে, তাই না? তো ঘন্টার কাঁটাটা যখন 3টা থেকে 4টা বাজে, মনে করো হঠাৎ করে তুমি দেখলা যে ঘড়িতে 4টা বেজে গেছে। তো 4টা বাজার একটু আগে একবার চিন্তা করো, ঘড়ির ঘন্টার কাঁটাটা কি 3-এর ঘরে থাকে? এবং 3 থেকে যখন হঠাৎই 4টা বেজে গেল তখন কি লাফ দিয়ে ঘন্টার কাঁটাটা 4-এর ঘরে চলে আসে? অবশ্যই না। এখানে কি হয়, 3-এর ঘন্টা কাঁটাটা 3-এর পরের থেকে ধীরে ধীরে আগাতে থাকে 4-এর দিকে এবং গিয়ে 4-এ গিয়ে পৌঁছায়। একইভাবে যখন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হঠাৎ করেই 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়ে যায় না, এখানে অবশ্যই কিছু একটা ঘটনা ঘটে। সেটাই হচ্ছে কিন্তু আপেক্ষিক সুপ্ততা। 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানিতে যে ট্রানজিশন, এটাকে আমি বলছি আমার স্টেট চেঞ্জ। একইভাবে যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াসের পানির কথা চিন্তা করি, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি কিন্তু হঠাৎ করেই 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হয় না। এখানে একটা তাপশক্তি গ্রহণের ব্যাপার আছে, তখনই সে বাষ্পতে পরিণত হতে পারে। বুঝতে পেরেছি? তো এটাই হচ্ছে আমাদের স্টেট চেঞ্জ বোঝায়। অবস্থার পরিবর্তন বলতে বোঝানো হয়েছে আমাদের যে পরিচিত 3টে স্টেট। একটা হচ্ছে বরফ, পানি, বাষ্প। এই বরফ থেকে পানিতে পরিবর্তিত হওয়া অথবা পানি থেকে বাষ্পে পরিণত হওয়া। রিভার্সলি এটাও বলা যায় যে পানি থেকে উল্টো করে বরফে পরিণত হওয়া অথবা বাষ্প থেকে উল্টো করে পানিতে পরিণত হওয়া। এই পরিবর্তনটাকে বলা হচ্ছে স্টেট চেঞ্জ বা অবস্থার পরিবর্তন বা দশা পরিবর্তন। এই দশা পরিবর্তনে আমাদের যে তাপশক্তিটা গৃহীত হয় বা বর্জিত হয়, তো এটাকে বলা হয় আমার অবস্থার পরিবর্তনের কারণে তাপ শক্তি নির্ণয় করবে। এখন এই তাপশক্তিটা গৃহীত হতে পারে, বর্জিত তাপশক্তি হতে পারে। এখন কথা হচ্ছে এই বরফ থেকে পানিতে গেলে অথবা পানি থেকে বাষ্পতে গেলে যে তাপশক্তিটা সৃষ্টি হয় সেটা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এক্ষেত্রে তাপশক্তিটা হচ্ছে Q = M × L। ছোট হাতের L হবে, ছোট হাতের M হবে। M মানে বোঝানো হচ্ছে যে পদার্থটা অবস্থান পরিবর্তন হচ্ছে তার ভর যতটুকু সেটাকে বলা হচ্ছে ছোট হাতের M, আর Lটা হচ্ছে তার আপেক্ষিক সুপ্ততা। আপেক্ষিক সুপ্ততা একটা ধ্রুবক এবং এই ধ্রুবকটা প্রত্যেকটা অবস্থার জন্য ভিন্ন এবং সেটা আমরা একটু পরে দেখব। তো এল দ্বারা প্রকাশ করা হচ্ছে আপেক্ষিক সুপ্ততা। এবার এর মানগুলো আমরা দেখে নেব। এল এর মানের জন্য প্রথমেই আমরা বরফ থেকে পানিতে যাওয়ার জন্য যে ঘটনাটা ঘটে সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার হচ্ছে তরলীকরণ। বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে। তো ইংলিশে এই জিনিসটার
যে এল, এই এলের মান, এলের পরিচয়টা হচ্ছে ইংরেজিতে যখন আমি বরফ থেকে পানিতে পরিণত হব তখন এই এলকে বলা হয়, এই বরফ থেকে পানিতে পরিণত হওয়ার বেলায় এলকে বলা হয় লেটেন্ট। এখন কোনটা হচ্ছে আমার বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, বরফ থেকে পানি, এক্ষেত্রে এল এর পরিচয়টা হচ্ছে লেটেন্ট হিট অব ফ্রিজিং। এল এর পরিচয় হচ্ছে লেটেন্ট হিট অফ ফ্রিজিং। তাই এই ক্ষেত্রে এই এলটাকে এল এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বরফ থেকে পানিতে পরিণত হওয়ার সময় এলকে বলা হয় লেটেন্ট হিট অফ ফ্রিজিং, তাই এলকে এলএফ দ্বারা প্রকাশ করা হয়। এই এলএফ এর একটা মান রয়েছে, এলএফ এর মানটা হচ্ছে, মনে রাখতে হবে, এলএফ এর মানটা হচ্ছে 3,36,000 কেজি, জুল পার কেজি। এটা হচ্ছে এলএফ এর মান। এবার আমি এটা মুছে ফেলবো, তোমরা এটা উঠে ফেলো পজ করে। আমি এটা মুছে দিলাম। এবার আমরা দেখব বরফ থেকে, সরি পানি থেকে যখন বাষ্পে আমরা পরিণত হব, পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে তখন এল এর পরিচয়টা হয়ে যায় লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। তাই এই ক্ষেত্রে এলকে এল ভি দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে কি প্রকাশ করা হয়? এলকে এল ভি দ্বারা প্রকাশ করা হয়। এল ভি এর এককটা হচ্ছে, এল ভি এর মানটা হচ্ছে, এল ভি এর মানটা হচ্ছে 22,68,000 জুল পার কেজি। আশা করি বুঝতে পেরেছ। তো এটা হচ্ছে এলভি। এলভি কি? এলভি হচ্ছে পানি থেকে বাষ্পে যাওয়ার বেলায় এলের যে মানটা বসাতে হবে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি, আমি যদি এই অংশটা মুছি, আশা করি তোমরা এটা লিখে ফেলেছো, এই অংশটাতে আমি লিখে দিই। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, যখন আমি একটু রিভাইজ দিই, বরফ থেকে পানিতে পরিণত করব বা বরফ থেকে পানিতে অবস্থার পরিবর্তন হবে, তখন যেই তোমার কিউ এর মানটা হবে এম এল এফ। আর যখন পানি থেকে বাষ্পে পরিণত হবে তখন এই কিউ এর মানটা হবে এম এল ভি। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এল এফ আর এল ভি এর মানটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। এল এফ এর মান হচ্ছে 3,36,000 আর এল ভি এর মান হচ্ছে 22,68,000। এবার আমরা দেখব অবস্থার পরিবর্তনের কারণে এন্ট্রপির পরিবর্তন। তো এটা তোমরা মুছে ফেলো, আমি একটু এটার উপরে ওভাররাইট করলাম যে অবস্থার পরিবর্তনের কারণে এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, অবস্থার পরিবর্তনের কারণে এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে, সূত্রটা হচ্ছে ডিএস। অবস্থার পরিবর্তনের কারণে এটা সূত্রটা হচ্ছে এম এল বাই টি। এখানে শুধু এল লিখলাম কেন? এখানে যখন আমি বরফ থেকে পানিতে নিব তখন এল এর বদলে এল এফ বসাবো, এবং যখন পানি থেকে বাষ্পতে নিব তখন এল এর বদলে এল ভি বসাবো। ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে নিচে তাপমাত্রাটা কেন টি, এই তাপমাত্রাটা কি হবে? দেখো, বরফ থেকে যখন পানিতে নিব তখন কত তাপমাত্রার বরফ, কত তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে এই টিটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শূন্য বসাবা না, এখানে মনে রাখবা এই টিটা হচ্ছে ক্যালভিন তাপমাত্রা। টিটা হচ্ছে ক্যালভিন তাপমাত্রা, ক্যালভিন একক। ঠিক আছে? তাহলে এখানে যখন এক টুকরো বরফ থেকে পানিতে পরিণত হবে তখন এই টি এর মান 273 বসাবা। আর যখন কিছু বাষ্পতে পরিণত হবে তখন এই টি এর মান 373 বসাবা, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো? তাই টি কিন্তু কমন হোক, সে বরফ থেকে পানিতে যাক অথবা পানি থেকে বরফ, টি এর মান কিন্তু সেই 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 হবে। অথবা হোক সে পানি থেকে বাষ্পতে যাক অথবা বাষ্প থেকে পানিতে আসুক, টি এর মান কিন্তু কমন, সেই 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 373 ক্যালভিনই হবে। ঠিক আছে? আচ্ছা,
এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের জন্য তাপশক্তি। তাপমাত্রার পরিবর্তনের জন্য তাপশক্তির যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এক্ষেত্রে আমি বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা সূত্রর আগে একটু কথা বলে নিই, আগেরটার সাথে এটার পার্থক্যটা কোথায়। আগে ছিল একটা অবস্থার পরিবর্তন, পানি হয়ে গিয়েছিল বাষ্প অথবা বরফ হয়ে গিয়েছিল পানি, কিন্তু এখানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। একটা এক্সাম্পল দিই, মনে করো বলা হলো যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 15 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হলো। কি বোঝানো হলো যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 15 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হলো। এখানে বুদ্ধিমান কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে ফেলবে। কি লক্ষ্য করে ফেলবে? দেখো তাপমাত্রার পরিবর্তন যে হবে এটা কিন্তু ডিফারেন্ট স্টেটের জন্য না, ভিন্ন দশার জন্য না, দশা কিন্তু একই হতে হবে। একই দশায় থেকে তাপমাত্রা পরিবর্তন করলেই কেবল এই ঘটনাটা সঠিক। তাহলে এখানে আমি একটা শর্ত লিখে দিতে পারি। এই শর্তটা কি? এখানে এই তাপশক্তিটা বের করার প্রথম শর্ত হচ্ছে দশা একই হতে হবে, দুই তাপমাত্রার দশা একই হতে হবে। এমন যেন না হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে সে 0 ডিগ্রি সেলসিয়াস বা -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ +5 ডিগ্রির পানিতে পরিণত হয়েছে, তাহলে দশা কিন্তু পরিবর্তন হওয়া যাবে না। তো শর্ত হচ্ছে দশা একই হতে হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো শর্ত হচ্ছে দশা একই হতে হবে। তো এই ক্ষেত্রে এই তাপশক্তির সূত্র কি? কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ms θ2 মাইনাস θ1, বা এটাকে সুন্দর করে θ2 মাইনাস θ1 না লিখে সুন্দর হয় যদি আমি লিখি ডেল থিটা। বুঝতে পেরেছি? এই সূত্রটা কিন্তু তোমরা অনেকেই দেখেছো। এই সূত্রটার অনেক ব্যাপক ব্যবহার আছে, অনেক অধ্যায়ের সাথে মিক্স করে এই সূত্র দিয়ে কিন্তু প্রশ্ন বানিয়ে দেওয়া যেতে পারে। এখানে এম এর পরিচয় আমি বুঝতে পেরেছি যে এম হচ্ছে পদার্থের পরিমাণ বা পদার্থের ভর, ডেল থিটা হচ্ছে যে দুইটা তাপমাত্রার মধ্যে পরিবর্তনটা হচ্ছে সেই দুইটা তাপমাত্রার বিয়োগফল, সেটা পরিবর্তন, সেটা আমি বুঝতে পেরেছি। বাট এস এর পরিচয় অনেকে জানে না। এস এর ইংলিশ নামটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু স্পেসিফিক হিট। এই জন্য এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। বাংলায় লেখা হয় আপেক্ষিক তাপ। বাংলায় এটাকে লেখা হচ্ছে আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ শক্তি। এই এস এর পরিচয় কি? সংখ্যা আমরা ছোটবেলায় পড়েছি, যারা 9-10 অধ্যায়টা পড়েছো, অথবা তাপগতিবিদ্যায়ও তোমরা কিন্তু এই জিনিসটার সংখ্যা পড়ে থাকতে পারো। এস এর পরিচয়টা বা সংখ্যাটা অনেকটা এরকম দাঁড়ায় যে কোনো পদার্থের 1 কেজি পরিমাণের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য, কোনো পদার্থের পরিমাণের 1 কেজি পরিমাণের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপশক্তির প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তো এই আপেক্ষিক তাপের একটা সমস্যা এটা হচ্ছে তিনটা আমাদের যে স্টেট, একটা হচ্ছে তিনটা দশা, একটা হচ্ছে বরফ, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে বাষ্প। এই তিনটা ক্ষেত্রে এস এর মানটা কিন্তু ডিফারেন্ট। বরফের ক্ষেত্রে এস এর মান একটা হয়, পানির ক্ষেত্রে এস এর মান একটা হয়, এবং বাষ্পের ক্ষেত্রে এস এর মান আরেকটা হয়। সেটা আমরা এখানে দেখব। তো এস এর এককটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। তো এস এর এককটা আমরা এখানে লিখে রাখতে পারি। এখানে লিখি এস এর একক। এস এর একক হচ্ছে জুল পার কেজি কেলভিন পার কেলভিন। বেটার এমনি লেখা সুন্দর হয় যে জুল পার কেজি পার কেলভিন। এটা হচ্ছে এস এর একক। এস এর মান তিনটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। বরফের ক্ষেত্রে এস এর মান আলাদা, পানির ক্ষেত্রে এস এর মান আলাদা, এবং বাষ্পের ক্ষেত্রে এস এর মান হচ্ছে আলাদা। তো বরফের ক্ষেত্রে আমি এটাকে এস আই দ্বারা প্রকাশ করলাম, যেহেতু আই দ্বারা আইস প্রকাশ করে বা বরফ প্রকাশ করে। এস আই বা বরফের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান হচ্ছে তোমার 2100 বা 2100 জুল পার কেজি পার ক্যালভিন। একইভাবে পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপের বা যে আপেক্ষিক তাপটা হচ্ছে এটাকে SW দ্বারা প্রকাশ করলাম। পানির ক্ষেত্রে SW বা আপেক্ষিক তাপের মান হচ্ছে 4200 জুল পার কেজি পার ক্যালভিন। আর বরফের ক্ষেত্রে এটাও কিন্তু একটু আনকমন, অনেকে এটা মুখস্থ করে না। বরফের ক্ষেত্রে বা এস, এটা আমি ভি দ্বারা প্রকাশ করলাম, বাষ্পের ক্ষেত্রে একে আমি ভি দ্বারা প্রকাশ করলাম SV। একে এর মানটা হচ্ছে 2000 জুল পার কেজি পার ক্যালভিন।
তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে বরফের ক্ষেত্রে এস এর মানটা আলাদা, বরফের বা পানির ক্ষেত্রে এস এর মানটা আলাদা, এবং বাষ্পের ক্ষেত্রে এস এর মানটা হচ্ছে আলাদা। এই তিনটা মান, আর আগে যে দুইটা মান আমরা লিখেছি ধ্রুবক যেটা, এই পাঁচটা মান হচ্ছে একটু ধ্রুবক। এই পাঁচটা মান আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে অ্যাটলিস্ট ক্যালোরিমিতির অঙ্কগুলো করার ক্ষেত্রে। এবং ক্যালোরিমিতি এবং এন্ট্রপি যে খুবই একে অপরের সাথে কানেক্টেড দুইটা টপিক, সেটা কিন্তু প্রশ্নই, মানে এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নাই, এটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে। যে আচ্ছা, একটু আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের জন্য তাপশক্তি। আর এখন আমরা দেখব তাপমাত্রার পরিবর্তনের কারণে যে এন্ট্রপির পরিবর্তন হতে পারে সেই মানটা কীভাবে নির্ণয় করে সেই সূত্রটা। এখানে একটা ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করে অনেকেই অনেক কঠিনভাবে শিখেছ, কঠিনভাবে শেখার কোনো প্যারা খাওয়ার প্রয়োজন নেই। আমি সূত্রটা লিখিয়ে দিচ্ছি এবং তোমরা এই জিনিসটা এভাবে লিখবা। সূত্রটা হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে যে এন্ট্রপির পরিবর্তন হবে এস দ্বারা এন্ট্রপি, ডিএস দ্বারা পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন, ডিএস ইজ ইকুয়াল টু হবে এম এস লন T2 ডিভাইড বাই T1। বুঝতে পেরেছ? এটা হবে এম এস লন T2 বাই T1। শেষের তাপমাত্রা উপরে হবে, নিচের তাপমাত্রা ছোট আর কি পূর্বের তাপমাত্রা হবে। ভগ্নাংশ চিহ্নের উপরে হবে শেষ তাপমাত্রা, নিচে হবে আদি তাপমাত্রা। যে আমাদের তাপমাত্রা পরিবর্তনের জন্য যে তাপশক্তি, সেটা যদি শুধু বলে যে কত তাপমাত্রা, কত তাপশক্তি কত, সেটা বের করার জন্য কি সেটার মান ঋণাত্মক আসলে ঋণাত্মক প্রদর্শন করতে পারো, সমস্যা নেই। কিন্তু এখানে একটা কথা রয়ে গেছে, বলেছি ক্যালোরিমিতিতে কিউ এর মান যেটা তাপমাত্রার জন্য পরিবর্তিত হয়, যা তাপমাত্রার কারণে যে তাপশক্তিটা সৃষ্টি হয়, তাপমাত্রা পরিবর্তনের কারণে যে তাপশক্তিটা সৃষ্টি হয়, সেটার মান পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। কোথায়? ক্যালোরিমিতিতে। কিন্তু আমার কথাটা মনে রাখবা, এন্ট্রপির পরিবর্তন ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। এন্ট্রপির পরিবর্তন যদি ঋণাত্মক চলে আসে তাহলে অবশ্যই তাকে ধনাত্মক লেখা যাবে না। এন্ট্রপির পরিবর্তন ঋণাত্মক আসলে তাকে ঋণাত্মকই নিতে হবে, এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক আসলে তাকে ধনাত্মকই নিতে হবে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে এ কথা। তাহলে আমার কথাটা নোট ডাউন করে রাখো যে এন্ট্রপির পরিবর্তন যদি ধনাত্মক আসে তাহলে ধনাত্মক নিব, এন্ট্রপির পরিবর্তন ঋণাত্মক আসলে ঋণাত্মক নিব। সূত্র এটাই হবে। এটাকে ঋণাত্মকটাকে ধনাত্মক বানানোর কোনো প্রয়োজন নাই। কাকে ঋণাত্মককে ধনাত্মক বানাতে বলছি ক্যালোরিমিতিতে কিউ এর মান, কোন কিউ? তাপমাত্রা পরিবর্তনের কারণে যে কিউ, সেই কিউ এর মান যেন ঋণাত্মক না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই ঋণাত্মক মান যেন ঋণাত্মক না আসে তাকে ধনাত্মক বানানোর চেষ্টা করতে হবে। এই কথাটা তোমার অনেকগুলো প্রবলেম সলভ করে দিবে। অনেকেই বুঝতে পারতেছে না, যারা এর আগে অন্যান্যভাবে শিখেছো তারা অনেকভাবে শিখেছো যে চূড়ান্ত তাপমাত্রা টি ধরবা, সেটার থেকে কোনটা মাইনাস করবা, বা কার থেকে কাকে মাইনাস করবে, এটা অনেকেই প্যারা খাও। আমার কথাটা জাস্ট এটা মনে রাখবা যে কিউ এর মান ধনাত্মক আসার জন্য যার থেকে যাকে মাইনাস করা লাগে সেটাই হচ্ছে, সেভাবে তার থেকে তাকে মাইনাস করব। কিউ এর মানকে ধনাত্মক রাখার জন্য আমি কি লিখেছি, আগের সূত্রতে লিখেছি না, কিউ ইজ ইকুয়াল টু এমএস ডেল থিটা। তাহলে ডেল থিটা মানে কি? অবশ্যই একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রা বিয়োগ হবে। তাহলে আমি যেই তোমার জন্য জিনিসটা সহজ করে দিলাম, আমি বললাম যে কার থেকে কাকে বিয়োগ দিবে সেটা এমনি মনে না রাখে এভাবে মনে রাখতে পারো, ক্যালোরিমিতিতে কিউ এর মান ধনাত্মক রাখার জন্য যার থেকে যাকে বিয়োগ দেওয়া প্রয়োজন হবে তার থেকে তাকে বিয়োগ দিয়ে দেবো, শেষ। কার থেকে কাকে বিয়োগ দিতে হবে সেটা মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি দেখবা কিউ এর মানটা ধনাত্মক রাখার জন্য কার থেকে কাকে বিয়োগ দিতে প্রয়োজন হবে, যার থেকে বিয়োগ দিলে ধনাত্মক আসবে তাকে আগে রাখবা, যাকে বিয়োগ দিলে যার মান ছোট তাকে পরে রাখবা। বুঝতে পেরেছ? এটা তোমার অনেকগুলো প্রবলেম দূর করে দিবে। তো সূত্র দাঁড়াচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু এমএস লন T2 বাই T1। তো এই ভিডিওতে এটা হচ্ছে আমাদের এই ক্লাসটার প্রথম পর্বতে আমরা সাধারণত শিখলাম সূত্রগুলো শিখলাম। অনেকে আমরা অবস্থার পরিবর্তন জানতাম না, অবস্থার পরিবর্তনের জন্য তাপশক্তির মান কত সেটা জানতাম না, সেটা শিখলাম। আবার শিখলাম যে তাপমাত্রা পরিবর্তনের কারণে তাপশক্তির পরিবর্তন কেমন হয় সেটা আমরা শিখলাম। আবার এন্ট্রপির পরিবর্তন, অবস্থার পরিবর্তনের কারণে এন্ট্রপির পরিবর্তনের সূত্র কি, আবার তাপমাত্রার পরিবর্তনের কারণে এন্ট্রপির পরিবর্তনের সূত্র কি সেটাও শিখে ফেললাম। এখন কথা হচ্ছে এগুলা এত কিছু শিখেও তুমি কিন্তু একটা জিনিস শেখা হয়নি, সেটা হচ্ছে আমি এই ভিডিও তাদের জন্য যথেষ্ট যারা ক্যালোরিমিতি কি সেটা পারো, ক্যালোরিমিতি থেকে চূড়ান্ত তাপমাত্রা কীভাবে নির্ণয় করে সেটা পারো, তাদের জন্য এতটুকু যথেষ্ট। যারা ক্যালোরিমিতি কি সেখান থেকে সেটাকে ব্যবহার করে কীভাবে একটা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা যায় এটা যারা জানো না তাদের জন্য আসবে আমাদের পর্ব 2। এই ভিডিওটা যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কমেন্টে গেলে পর্ব 2 এর লিঙ্ক দেওয়া থাকবে। তুমি যদি ফেসবুকে দেখে থাকো সেখানেও পর্ব 2 এর লিঙ্ক দেওয়া থাকবে। পর্ব 2 এই ভিডিওটা আপলোড হওয়ার একদিন পরে পেয়ে যাবা। যারা প্রথম দিনই ভিডিওটা দেখবা অবশ্যই পরের দিন অপেক্ষা করলে পেয়ে যাবা। পরের দিন আমরা দ্বিতীয় ভিডিওটা নিয়ে চলে আসবো। সেখানে আমরা
একদম বিস্তারিত রূপে ক্যালোরিমিটারে ব্যবহার করে কিভাবে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা হয় এবং ক্যালোরিমিটার ব্যবহার করে কিভাবে আমাদের এই যে কি বলে এন্ট্রপির পরিবর্তন, যে টোটাল এন্ট্রপির পরিবর্তনের যে একটা সমষ্টি হতে পারে, সেটা আমরা আগামীকালকে দ্বিতীয় পর্বে দেখব। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুকে দেখেছো তারা অবশ্যই কমেন্টে গিয়ে দেখবা যে সেখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।